ইন্ডেমনিটি শব্দটা শুনলেই কেন জানি আঁতকে উঠে মানুষ মনে হয় যে কোনো অপরাধ হয়েছে, সেই অপরাধের দায়মুক্তি দেওয়া হচ্ছে। এই ইউনিসেফ সরকার একটি ইন্ডেমনিটি অধ্যাদেশ দেওয়ার জন্য তারা খসড়া প্রণয়ন করেছেন, সেইটা নিয়েই আমরা আজকে কথা বলবো। ইন্ডেমনিটি এর আগেও বাংলাদেশে হয়েছে, কিন্তু এই যে ইন্ডেমনিটির প্রসঙ্গটা আসছে, এই ইন্ডেমনিটিটা বাস্তবতার প্রেক্ষাপটে এবং বর্তমান পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে কতটুকু গ্রহণযোগ্য বা এটার প্রয়োজন আছে কিনা আমরা সেটাই একটু খোঁজার চেষ্টা করব। সরকারের কার্যক্রম নিয়ে প্রথমে যেটা বলা হচ্ছে যে প্রশ্ন তোলা যাবে না। যেমন মনে করুন, এই সরকারের প্রথম দিক থেকেই যে কয়েকটি সমালোচনা ছিল, তার মধ্যে অন্যতম একটি সমালোচনা হচ্ছে ঢালাওভাবে সবাইকে হত্যা মামলা দেওয়া। অবশ্য সমালোচনার মুখে পরবর্তীতে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সরকার সেখান থেকে অনেকটাই সরে এসেছে। যার বিরুদ্ধে যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ বা হত্যার অভিযোগ বা আন্দোলনে প্ররোচনা দেওয়া, খুনের অভিযোগ নিয়ে যার বিরুদ্ধে অরিজিনালি যে অভিযোগ আছে সেটা নিয়ে মূলত মামলাগুলো করা হচ্ছে। কিন্তু এটার চেয়েও এই ইন্ডেমনিটিটাতে মেইনলি যেটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সরকারের মেয়াদ কতদিন। সেখানে বলা হচ্ছে যে মেয়াদ হবে পরবর্তী প্রধানমন্ত্রী ক্ষমতা না নেওয়া পর্যন্ত, অর্থাৎ যেদিন তিনি ক্ষমতা নেবেন সেদিন থেকেই এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কতদিন। এখানে একটা ব্যাখ্যা রাখা হচ্ছে, বলা হচ্ছে না যে এক্স্যাক্টলি কতদিন হবে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, যেটাই বলি না কেন আমরা। তার উপরে আছে সরকারের এই যে শপথ নেওয়া এবং কোর্টের যে রেফারেন্স, সেটার উপরই বেস করে আসলে অনেকগুলো বিষয় নিয়ে এই ইন্ডেমনিটিটার খসড়া প্রস্তাব করা হয়েছে। এখন আরও অনেকগুলো বিষয় আছে, যেমন উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা যদি মারা যান সেই ক্ষেত্রে কি করা হতে পারে, অন্য উপদেষ্টাদের পক্ষ থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে, কিংবা তাদের বয়সের কথা হতে হবে কমপক্ষে, এবং আরও কিছু ক্রাইটেরিয়া সেট করা আছে ওই খসড়া প্রস্তাবের মধ্যে। আমরা একটু দেখেন এই দর্শক এইগুলোতে কি বলা হয়েছে, তারপরে আমরা আসবো আমাদের বিশ্লেষণে। প্রথমেই যেটা বলা হচ্ছে বা ইন্ডেমনিটি, আমি আগেই বলেছি ইন্ডেমনিটি বলতেই প্রসঙ্গটা এসে যায় যে প্রশ্ন তোলা যাবে না। তার মানে আপনি কোনো কাজ করেছেন, এইটার নিয়ে আপনার কোনো ধরনের যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক প্রশ্ন তুলতে পারবেন না, আইন করে সেটা রোধ করা হচ্ছে। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, তাদের কোনো কাজ অবৈধ হবে না। বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলা করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। আমি আসবো এক এক করে দর্শক। এখন এই কথাটাই যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখুন যে উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে, খুব স্বাভাবিক, আপনারা জানেন যখন শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যান তখন কিন্তু সংবিধানের কোন ধারায় বা কিভাবে এই ইন্টারিম গভর্নমেন্টটা শপথ নেবে সেটার জন্য মূলত আদালতের রেফারেন্স চাওয়া হয়। আদালত সেখানে বলেন যে যেহেতু তিনি পালিয়ে গেছেন সেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট গঠনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, গঠন করা যাবে। কিন্তু এই যে ইন্ডেমনিটিতে বলা হচ্ছে যে নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এই কারণে তার কোনো কাজ অবৈধ হবে না। কারণ হচ্ছে যদি মনে করেন এই সরকার ক্ষমতার থেকে যাবার পরে বা আরও অনেক বছর পর যদি কোনো ওই ফেসিবাদী সরকারের সমর্থক বা তাদেরকে পছন্দ করেন এমন লোক আসেন, হয়তো দেখা যাবে যে দলে দলে লোক কোর্টে যাচ্ছেন, গিয়ে কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছেন, তখন যদি কোর্ট থেকে এই ধরনের রায় আসে যে এই সরকারের কার্যক্রম অবৈধ, আর সেই কারণেই এই পথটা বন্ধ রাখার জন্যই আমি মনে করি সেই ইন্ডেমনিটিটা সরকার নিয়ে আসছে। বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলা করা যাবে না বলে উল্লেখ করা হয়। অধ্যাদেশের খসড়ায় আরও বলা হয় যে সংবিধান ও আপাতত বলবৎ অন্য আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন,
অন্তর্বর্তী সরকার গঠিত হওয়া এবং নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখ কার্যভার গ্রহণ করবেন সেই তারিখেই মধ্যবর্তী সময় পর অন্তর্বর্তী সরকারের প্রয়োগ করা সব ক্ষমতা, অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধানমালা, জারি করা প্রজ্ঞাপনাদেশ, কর্মকাণ্ড ও গৃহীত ব্যবস্থা আইন অনুযায়ী যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে বলে গণ্য করা হবে। অর্থাৎ সহজ কথায় যদি আমি বলি, যে যে কাজগুলো তারা করবেন, সে নির্বাচন হোক, সংস্কার হোক, বিচারক নিয়োগ হোক, প্রশাসনিক নিয়োগ হোক, প্রশাসনিক সংস্কার হোক, ইলেকট্রাল প্রসেসের রিফর্ম হোক, যেটাই করেন কোনো কাজ অবৈধ বলে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না। কারণ ওই যে বলা হয়েছে যে তাদের নিয়োগ নিয়ে যখন আপনি প্রশ্ন আনবেন তখন তো প্রশ্ন এসে যাবে যে নিয়োগটা মনে করেন বলে দিলেন আপনি অবৈধ হয়েছে, তাহলে তার কার্যক্রম অবৈধ না, তাহলে নিয়োগ নিয়েই প্রশ্ন তোলা যাবে না। কারণ এই সরকার তো হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। সরকার যাতে পালিয়ে গেছে, একটি সরকার কিন্তু একটি দেশ তো সরকারবিহীন থাকতে পারে না, তারপরেও এই দেশে কিন্তু 3 দিন আসলে কোনো কার্যত সরকার ছিল না। যাই হোক, এখন আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে এই খসড়া প্রস্তাবে, জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার হাতে। প্রধান উপদেষ্টা পরামর্শ গ্রহণের বিষয়ে খসড়ায় বলা হয়েছে, বিদ্যমান অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, আমি আবারও বলি এই লাইনটা, বিদ্যমান আইনে অন্য যা কিছুই বলা থাকুক না কেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কাজ করবেন। এর আগে অবশ্য আপনারা জানেন যে রাষ্ট্রপতির কাজটা হচ্ছে মূলত প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া বাকি সকল কাজ মূলত প্রধানমন্ত্রী এর পরামর্শক্রমে বা নির্দেশক্রমে, কথাটা বলা যাবে না, পরামর্শক্রমে রাষ্ট্রপতি করবেন। এখানেও এটাই বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কাজ করবেন। সংবিধানের অন্য জায়গায় বা অন্য কোনো ধারায় বা উপধারায় যাহাই লেখা থাকুক না কেন, সেটাই বলা হচ্ছে এই খসড়া প্রস্তাবে। এক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার আগে তাকে প্রধান উপদেষ্টার প্রতিস্বাক্ষর নিতে হবে। এটা আমি আবারও বলি দর্শক, তার মানে রাষ্ট্রপতি ক্যানট ডিক্লেয়ার ইমার্জেন্সি, তাকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলে প্রধান উপদেষ্টার প্রতিস্বাক্ষর থাকতে হবে সেই সিদ্ধান্তে, এটাই বলা হচ্ছে। অন্যদিকে পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে উপদেষ্টার মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করতে পারবেন, সেটা তো ঠিকই আছে। রাষ্ট্রপতির কাছে নিজে লেখা ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার পদত্যাগ করতে পারবেন। যাই হোক, এটি খুবই নর্মাল প্রসেস। অনেকে সাধুবাদ এখন এই প্রসঙ্গগুলা যখন আসে, আমি আগেই বলছি দর্শক যে যখনই ইন্ডেমনিটির প্রসঙ্গটা আসে তখন প্রশ্নটা এসেই যায়, তাহলে কি সরকার অন্যায় করছে? না, এই ক্ষেত্রে এই সরকারটা গঠিতই হয়েছে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে। সংবিধানের স্বাভাবিক প্রক্রিয়া তো একটা সরকার যাবে, নির্বাচন হবে, আর একটা নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু প্রশ্নটা তো এখানেই থেকে যায়, যেহেতু যে দেশে নির্বাচন কোনো ব্যবস্থাই ছিল না, কোনো মানুষের মধ্যে কোনো কনসেপ্টই ছিল না বা ন্যারেটিভই ছিল না যে এই দেশে নির্বাচনের মাধ্যমে আর প্রতিনিধি নির্বাচন হবে। নির্বাচন হয়ে গেছিল পুরোপুরিভাবে প্রধানমন্ত্রীর অফিস কেন্দ্রিক, এবং পুরো নির্বাচন ব্যবস্থাকেই ডিমোরালাইজ করা হয়েছিল, ডিমলিশ করে দেওয়া হয়েছিল। আর সেই কারণে বিশেষ পরিস্থিতি, আন্দোলনের মুখেই তো এই সরকার গঠিত হয়েছে। যাই হোক, আমি আসছি, অনেকেই সাধুবাদ জানালেও প্রশ্ন তুলেছেন বিজ্ঞ আইন বিশেষজ্ঞ জেডাই খান পান্না। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারও তাদের কাজকর্ম নিয়ে কোনোভাবেই প্রশ্ন তোলা যাবে না। কিন্তু কেন? প্রশ্ন করা না গেলে তো বলতে হবে এটা ইন্ডেমনিটি বা দায়মুক্তি। বিবিসি বাংলাকে বলেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে সরকার গঠিত হওয়ার পর নতুন করে অধ্যাদেশ জারি করার দরকার নেই বলে মনে করেন তিনি। দেখুন, তার যুক্তিটা হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরামর্শ দিয়েছে যে সরকার যেহেতু নাই, সরকার যেহেতু পালিয়ে গেছে, সে পালিয়ে যাওক, আর যেভাবেই হোক সরকার তো কার্যত নেই, ছিল না 3 দিন, তাহলে এখন একটা সরকার গঠন করা যেতে পারে। এটা তো আপনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরামর্শ দিয়েছে। কিন্তু তিনি বলছেন এই আদেশ যেহেতুই দিয়েছে, তাহলে নতুন করে অধ্যাদেশ জারি করার দরকার নেই বলে
মনে করেন তিনি বলছেন, কিন্তু প্রশ্ন সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবেন বা কোনো এক সময় যদি এই পতিত ফ্যাসিবাদী শাসকদের অনুসারীরা আবার ক্ষমতায় আসে, তারা দলে দলে, আমি আগেই বলছি, আদালতে যাবে, প্রশ্ন তুলবে, আদালতে গিয়ে রিট করবে। আর সেই কারণেই এই ইন্ডেমনিটিটা আসছে। আমি তো মনে করি এটি করার দরকার নেই, তারপরও তারা এটি চাচ্ছেন কেন? তাহলে কি ধরে নেব তারা বুঝে শুনে এমন কোনো অন্যায় করেছেন বা করতে যাচ্ছেন যার কারণে এমন অধ্যাদেশ জারি করার কথা ভাবতে হচ্ছে? প্রশ্ন তুলেন মিস্টার পান্না। তিনি আরও যোগ করেন, এটা অনেকটা নিজের চরিত্রের বিষয়ে নিজেই সার্টিফিকেট দেওয়ার মতো অবস্থা। আমি এটাকে ইন্ডেমনিটি মনে করি। এর আগেও কোনো ইন্ডেমনিটি ঠেকেনি, এটাও ঠিকবে না। যাই হোক দর্শক, সেটা ঠিকবে কি ঠিকবে না সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু এই যে ইন্ডেমনিটির কথাটা বলা হচ্ছে, আমি আগেই বলেছি, সেটা হচ্ছে মূলত একটা বিশেষ পরিস্থিতিতে। বিকজ যখন পতিত ফ্যাসিবাদী শাসক পালিয়ে যায়, দেশে রাষ্ট্র বা সরকার ছিল না, যেহেতু সরকার ছিল না, একটা সরকার তো লাগবে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। সুপ্রিম কোর্ট সেখান থেকে আপনার নির্দেশনা দিয়েছে, বলেছে যে সরকার গঠন করা যেতে পারে। এখানে যেটা বলা হচ্ছে, তবে কয়েকটা বিষয়ে আমার নিজের অবজারভেশন আছে। বলা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত এটাই অন্তর্বর্তী সরকারের কাজ বলে গণ্য হবে। তাহলে পরবর্তী সরকার কতদিনের মধ্যে নেবে? এখানে যেহেতু আমরা জানি যে এর আগে আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেটা ছিল 3 মাসের মেয়াদের। যেহেতু অলরেডি 3 মাস পাড়ি দিয়ে ফেলেছে, সেহেতু এটাকে এখন আর অন্তর্বর্তী সরকার বলা যাচ্ছে না, এটাকে বিশেষ সরকারই বলতে হচ্ছে বা অন্তর্বর্তী সরকার বলতে হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার না বলে। এখন এই সরকারের মেয়াদ কতটুকু হবে আমি জানি না, কেন এটাকে তারা আইনে নিয়ে আসছেন না বা স্পষ্ট করছেন না। তাহলে বিরোধী দল যে দাবি করছে এই সরকার 10 বছর বা 20 বছর ক্ষমতায় থেকে যাবে, হয়তো সেটা আদৌ হবে না, আমি সেটা মনেও করি না। তারা একটা যৌক্তিক সময়ের কথা বলছেন এবং হয়তো বা 1.5 থেকে 2 বছর হতে পারে, এর বেশি এই সরকার ক্ষমতায় টিকতেও পারবে না বা ঠিকার মতো পরিস্থিতিও হয়তো তখন আর থাকবে না। যাই হোক, এখন এই শঙ্কাটা কেন আসলে এই ইন্ডেমনিটির বা এটাকে দায়মুক্তি বলবেন না ইন্ডেমনিটি কি বলবেন আমি জানি না, তবে এটাকে আইনে রহিত বা রোধ করার ব্যবস্থায় আমি বলবো ব্যক্তিগতভাবে। এই কারণেই যে যাতে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসে তারা যদি এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে বা তাদের গৃহীত পদক্ষেপকে, তাদের যে ইলেকশন কমিশনের সংস্কার, পুলিশের সংস্কার, জুডিশিয়ারিতে সংস্কার, এডুকেশনের সংস্কার, সংস্কৃতিতে সংস্কার, এই সংস্কারগুলো নিয়ে প্রশ্ন তুলে এবং এটাকে অবৈধ বলে ঘোষণা দিয়ে দেয় আদালত কোনো এক সময়, যে তাদের নিয়োগই যেহেতু অবৈধ, কাজে তাদের কাজও অবৈধ। এইটাই রহিত করার জন্য এবং হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্কের, লিগ্যাল ওয়ার্কের যে হ্যারাসমেন্ট বা কি বলবো এটাকে, শব্দটাকে, যে এক ধরনের আইন বিরোধী চিন্তা চেতনা করার যে মানসিকতা থাকতে পারে, সেটার থেকেই মূলত এটা একটা রেজিস্ট্যান্স তৈরি করা হচ্ছে বলে আমি অন্ততপক্ষে মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।